হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব রিলায়েন্সের কোয়ার্টারলি ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট নিয়ে। নিফটি মোটামুটি আপনারা ভালো করেই জানেন যে 25,000-এর সাইকোলজিক্যাল লেভেল ব্রেক করেছে। এবারে মান্ডের মার্কেটে এই ব্রেকটা আরো দীর্ঘায়িত হয়, না মার্কেট পুনরায় 25,000-এর উপরে আবার ফিরে আসে। তার মূল যে কারিগর হবে সেটা হচ্ছে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের যে রেজাল্ট এসছে সেগুলোকে মার্কেট কেমন ভাবে নেবে তার উপর কিন্তু নির্ভর করবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে রিলায়েন্সের রেজাল্ট অ্যানাউন্স করব। এক কথায় যদি বলা হয়, রিলায়েন্সের রেজাল্ট দারুণ। কিভাবে দারুণ? না, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিপোর্টেড 39% কোয়ার্টার অন কোয়ার্টার রাইজ ইন কনসোলিডেটেড নেট প্রফিট। এটাই কিন্তু মূল হেডলাইন। 39% তাদের কোয়ার্টারলি প্রফিট রাইজ করেছে। কিন্তু লজিকটা কি? লজিকটা হচ্ছে যে রিলায়েন্সের যে এশিয়ান পেন্টে যে ইনভেস্টমেন্টটা ছিল এবং সেই ইনভেস্টমেন্টটা তো তারা বিক্রি করেছে। 500 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল, সেটা বিক্রি হয়েছে প্রায় 9,000 কোটি টাকার কাছাকাছি। তো সেই যে ওয়ান টাইম প্রফিট, সেটা কিন্তু এবারে তারা রেজাল্টে দেখিয়েছে। তো যার ফলস্বরূপ কি হয়েছে যে নেট প্রফিট অ্যাট এ টাইম একটা বড় চেঞ্জ এসছে। এবং দেখুন, প্রফিট মিনস প্রফিট, ইপিএস এ ডিফারেন্স এসে গেছে। যদি আমরা দেখি যে 14.34-এর ইপিএস স্টেট হয়ে কোথায় চলে এসছে, না 19.95-এর আর্নিং পার শেয়ারটা বেড়ে গেছে, যেটা ছিল গত জুনে 11.19। তো এক কথায় রিলায়েন্সের রেজাল্ট কিন্তু হেডলাইন ওয়াইজ ভালো, বাট যদি ওটাকে কেউ বাইফার্কেট করে, অর্থাৎ আলাদা আলাদা করে তার যে সমস্ত প্রত্যেকটা ডিভিশন আছে, মিনস ধরুন রিলায়েন্স জিও, রিলায়েন্স রিটেল, রিলায়েন্স ডিজিটাল, তো সবকিছু মিলে যদি দেখা যায়, বা ও ওই যে অয়েল রিফাইনিং, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে তেমন কোনো প্রফিট নেই। তো যাই হোক, রিলায়েন্সের রেজাল্ট এক কথায় ভালো। এবারে নির্ভর করছে মার্কেট কিভাবে রিয়াক্ট করবে। রিলায়েন্স যদি দেখা যায়, যদি আমরা চার্টে দেখি, তাহলে চার্টে কি হচ্ছে, রিলায়েন্স কিন্তু তার যে 52 উইক হাই, সেখান থেকে প্রায় 10%-এর কাছাকাছি বা 6-7% নিচে ট্রেড করছে। সামনের সপ্তাহে কিন্তু রিলায়েন্সের অ্যাকশন দেখার মতো থাকবে। কল্পতরু প্রজেক্ট ফ্রেন্ডস, তারা একটা প্রায় বড় অর্ডার পেয়েছে। অর্ডারটা স্টক হুইচ ইজ এনগেজড ইন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, biomass, railways and other infrastructure sector are in focus after securing new order প্রায় 2293 কোটি টাকার, উইথ এ মার্কেট ক্যাপ ধরুন 20,500 কোটি। তারা যে এটা পেয়েছে, প্রিভিয়াস যে ক্লোজিং প্রাইস আছে, যাই হোক, সেটা কোত্থেকে পেয়েছে দেয়নি, বাট কল্পতরু প্রজেক্ট একটা বড় অর্ডার পেয়েছে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং একটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার যে অ্যাসেট আন্ডার মেনটেন্যান্স, সেটা বিজনেসটা করছে কার সঙ্গে? ব্ল্যাক রকের সঙ্গে। ইন্স্যুরেন্স ভেঞ্চারে তারা কিন্তু অ্যালায়েন্সের সঙ্গে কিন্তু পার্টনারশিপ 50-50 ভেঞ্চারে শুরু করেছে। জেএফএস, an arm of Reliance Industries, said the company and Alliance Group, through its wholly owned subsidiary Alliance Europe BV, entered into a binding agreement to form a 50-50 domestic reinsurance joint venture to serve the dynamic and high growth insurance market in India. The insurance partnership will bring together JFS deep local expertise
and robust digital footprint with alliance, strong underwriting and global reinsurance capabilities. Friends, আপনারা প্রসঙ্গত বলে রাখি, এই অ্যালায়েন্স কিন্তু বাজাজের সঙ্গে ছিল। আর রিলায়েন্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, রিলায়েন্সের যে কোনো আর্মারি বিজনেসে যখন নতুন বিজনেসে এন্ট্রি করছে, তার যে নিজস্ব নেটওয়ার্ক আছে, অর্থাৎ রিলায়েন্সের যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু বেশ কিছুটা মানে এটাকে কিন্তু অ্যাবজর্ব করে ইনিশিয়াল বিজনেসটাকে পুশ করার জন্য। ধরুন ইন্স্যুরেন্স, ধরুন কি বলে মিউচুয়াল ফান্ড, এই প্রথমের দিকে তারাই ইনভেস্ট করে রিলায়েন্সের মানে যে প্রথমের যে এটাকে ফ্লোটাকে সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। ইরকন ফ্রেন্ডস দীর্ঘদিন পরে একটা অর্ডার পেয়েছে, ইরকন ইন্টারন্যাশনাল ব্যাক টু অর্ডার্স 1113 crore to undertake work on Mumbai Metro Rail Lines 5 and Line 6 according to an exchange filing on Friday. The orders have been awarded by the Mumbai Metropolitan Region Development Authority. So, ইরকন দীর্ঘদিন পরে খবরে এলো। ইরকনের চার্টটা আমরা দীর্ঘদিন ধরে দেখি না, একবার আজকে চার্টটা দেখবো কোথায় অবস্থান করছে। ওকে, 186 এর কাছাকাছি শেয়ারটা এখন ট্রেড করার চেষ্টা করছে। এই জায়গাতে বাইং এর কোনো মানে অ্যাডভাইস করা উচিত নয়। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন ইন্ডিয়ার এই যে গতকালও বোধহয় চর্চাটা করেছিলাম, সোলার ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, যেমন ধরুন প্রিমিয়ার এনার্জি, এসডব্লিউ সোলার, এরা ইউএস মার্কেটটাকে এমন ভাবে কবজা করেছে, ইউএস এর যারা এই ফিল্ডের বিজনেস করছে তারা গভর্নমেন্টকে বলছে, ইউএস গভর্নমেন্টকে বলছে যে ইন্ডিয়ার এবং আরো দুটো দেশ বোধহয় ইন্দোনেশিয়া অ্যান্ড লাওস, এদের উপরে অ্যান্টি ট্যারিফ লাগানোর জন্য। কারণ কি, যার ফলে ওদের যে বিজনেস সেটা কিন্তু অত্যন্ত বিপদের মুখে। এ গ্রুপ অফ ইউএস সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার হ্যাজ পিটিশন দ্য কমার্স ডিপার্টমেন্ট to impose anti-dumping and countervailing duties on imports from India, Indonesia and Laos, Reuters reported. The petition led by the Alliance for American Solar Manufacturer and Trade, which includes First Solar, Qcells, Talon PV and Mission Solar, an US company, aims to protect domestic investment from foreign competition, largely tied to Chinese backed manufacturer. সুতরাং মানে ইউএস এর যে সমস্ত কোম্পানিগুলো তারা কিন্তু আমাদের যে এই মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যারা ওখানে ইয়ে করছে, কি বলে বিজনেস করছে, তাদের উপরে কিন্তু একটা ইয়ে ইম্পোজ করার ব্যাপারে একটা ইউএস গভর্নমেন্টকে কিন্তু প্রেসারাইজ করছে। নেক্সট হচ্ছে ফ্রেন্ডস, গতকালই আমি ডিসকাস করেছিলাম যে আরবিআই আবার রেট কাট করতে পারে। আজকে কিন্তু একটা রিপোর্ট এসেছে কি না, মনিটারি পলিসি কমিটি অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মে গো ফর অ্যানাদার কাট ইন দ্য পলিসি রেট অফ 25 basis point in the upcoming August policy meeting, bringing it down to 5.25%. According to a report by ICICI Bank, ICICI Bank এই রিপোর্টটা পাবলিশ করেছে। The report explained that the growth outlook in India remain mixed. While urban demand is weak, rural demand continues to remain strong. Good export to the United States are showing improvement, but export to the other regions remain weak. সুতরাং আরবিআই যেহেতু ইনফ্লেশন কম আছে, তাই কিন্তু তারা কি বলে আরেকটা এই সুযোগে রেট কাট করলেও করতে পারে। তাদের বোধহয় অগাস্টে মিটিং আছে, সেই অগাস্ট মিটিং এ
সেটা তারা করতে চাইলে করতে পারে। ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংকের আজকে রেজাল্ট এসছে। এইচডিএফসি ব্যাংক কিন্তু তিনটে তরফ থেকে কিন্তু ভালো পারফরমেন্স করার কথা ছিল। এক, রেজাল্ট, কোয়ার্টারলি ওয়ান রেজাল্ট। দ্বিতীয়ত বোনাস, আজকে তাদের বোনাস ইস্যু দেওয়ার কথা ছিল। স্পেশাল ডিভিডেন্ড, তিনটে পয়েন্টেই কিন্তু তারা 10 out of 10 পেয়েছে। India's largest lender by market cap on Saturday reported a 12% rise in standalone net profit for Q1 financial year 2026. Net profit climbed 18,155, 12% ইনক্রিজ করেছে, যেটা এর আগের বারে ছিল 16,175। সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় রেজাল্ট ভালো, কিন্তু এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, কিছুটা বেড়েছে। এনপিএ, ব্যাংকের রেজাল্টের মূল জিনিস হচ্ছে এনপিএ বৃদ্ধি হওয়া, এটাই কিন্তু মূল প্রবলেম। আমি এখানে একটু দেখার চেষ্টা করব যে এখানে এইচডিএফসি ব্যাংকের রেজাল্টটা স্ক্রিনারে এসছে কিনা। আমরা যদি স্ক্রিনারে দেখতে চাই, ইয়েস এসেছে। দেখুন, 87,372 কোটি টাকার নেট সেলস, যেটা মার্চে কত ছিল, মানে এই মার্চে 2025-এ 86,779, আর গত জুনে ছিল কত, 2024-এ 81,546। 17,000 কোটি, 17,200 কাছাকাছি প্রফিট ছিল গত জুনে, যেটা কিন্তু কমেছে কিছুটা, 17,090 কোটি। অর্থাৎ এর পেছনে মূল প্রবলেমটা কি, এনপিএ। আর মার্চে কত ছিল, 19,285। সুতরাং এই এইচডিএফসি ব্যাংকের এই এনপিএটাকে মার্কেট কিভাবে নেবে, দ্যাট উইল বি সিন। দ্বিতীয়ত হচ্ছে বোনাস শেয়ার দিয়েছে এইচডিএফসি ব্যাংক 1:1, এবং স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ প্রত্যেক শেয়ার হোল্ডার 5 টাকা করে স্পেশাল ডিভিডেন্ড পাবে, এবং তার রেকর্ড ডেট বোধ হয় এই জুলাইয়ের 26-27 তারিখে রাখা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের ফ্রেন্ডস রেজাল্ট এসছে, ভালো রেজাল্ট এসছে। কোয়ার্টারলি রেজাল্ট অফ সেন্ট্রাল ব্যাংক, দ্য লেন্ডার হ্যাজ পোস্টেড এ 32% year-on-year jump in its profit for the quarter. Additionally, central bank PPOP also grew by বাকি অন্যান্য ডাটা আমরা একটু দেখবো সেন্ট্রাল ব্যাংকের এখানে কিভাবে এসছে কি আসেনি, কারণ কি এখানে আপ টু ডেট হতে টাইম লাগে, আর এখান থেকে বলতে বা বোঝাতে সুবিধা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, 8,623 কোটি টাকার সেলস, যেটা মার্চে ছিল 8,653 কোটি, আর গত জুনে ছিল 8,367। প্রফিট যদি দেখেন, 945 কোটি ছিল গত বছর জুনে, যেটা হয়ে দাঁড়িয়েছে 1284 কোটি, প্রায় 30%-এর কাছাকাছি ইনক্রিজ। আর 1106 কোটি ছিল মার্চে, যেটাও বেড়ে হয়েছে 1284 কোটি। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া গুড রেজাল্ট। ওকে, নেক্সট যেটা আমরা চর্চা করব ফ্রেন্ডস, সেটা হচ্ছে কি টরেন্ট পাওয়ার। টরেন্ট পাওয়ার আগামী 3 বছর ধরে তারা কিন্তু প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু কি করবে না, ইনভেস্ট করবে। In one of its most aggressive bets yet on clean energy, Ahmedabad headquarter Torrent Power plan to invest 50,000 crore over next 3 to 4 years as the company races to scale up its renewable energy capacity and strengthen its power network across geography. অর্থাৎ তারা তাদের রিনিউয়েবল এনার্জির বিজনেসটাকে বাড়ানোর জন্য প্রায় আগামী 3 বছর ধরে 50,000 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করবে। এবারে আমরা লাস্ট রেজাল্টে চলে এসেছি, সেটা হচ্ছে কি না, আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকেরও রেজাল্ট ভালো এসছে, রিপোর্টেড নেট প্রফিট অফ 12,768 কোটি এগেনস্ট, মানে এর আগের বারে যেটা ছিল সেটার থেকে প্রায় 15.5% বেড়েছে। আইসিআইসিআই ব্যাংক, ওকে। এবারে কত টাকার তাদের রেভিনিউ এসছে, 49,080 কোটি, যেটা এর আগের বারে ছিল 48,000
387 কোটি, আর জুনে ছিল 44,582 কোটি। প্রফিট 12,463 কোটি গত জুন 2024 ছিল, আর মার্চে ছিল 14,354 কোটি, সে জায়গায় এবার এসছে 14,456 কোটি। মিনস ইপিএস এ তেমন কোনো ডিফারেন্স আসেনি, যেভাবেই রেজাল্ট দেখাক না কেন। হয়তো গত বছর জুনে ছিল 16.62, সেটা এবার দাঁড়িয়েছে 19, কিন্তু মার্চের তুলনায় সেই অর্থে খুব একটা বেটার নয়, শো রেজাল্ট। ফ্রেন্ডস, আজকে আমরা একটা ছোট্ট হসপিটাল কোম্পানি নিয়ে চর্চা করব। শেয়ারটাকে আপনারা স্টাডি করুন, কারণ কি এদের যে হসপিটাল নেটওয়ার্ক, বিশেষ করে আমাদের দিল্লি সাইডে অত্যন্ত ভালো এবং খুব র্যাপিডলি এটা কিন্তু গ্রো করছে। গ্রেটার নয়ডা, নয়ডা এক্সটেনশন, ঝাঁসি, ওরকা, গ্রেটার ফরিদাবাদ, তো এই সমস্ত জায়গায় এরা বিজনেস করছে। হসপিটাল চেন, 6,030 কোটি টাকার কোম্পানি। এই টাইপের মার্কেট ক্যাপের কোম্পানিগুলোকে টার্গেট করুন, যারা আগামী 10 বছরে যদি 50,000 কোটি টাকার কোম্পানি হয়, তাও কিন্তু আপনার টাকা অনেক গুণ বাড়তে পারে। ধরুন কোনো কারণে আরো কম বাড়লো, দ্যাট ইজ অলসো ওকে। 46 এর পি, 426 কোটি, 26-এর এখন প্রাইসে ট্রেড করছে। অর্থাৎ হসপিটালের চার্টটাও আমি দেখেছিলাম যে দীর্ঘদিন ধরে শেয়ারটা একটা মানে লেভেলে আছে, একটা ব্রেকআউটের জায়গায় আছে। মাঝে কিন্তু শেয়ারটা খুব সস্তা হয়েছিল, প্রায় 354 টাকার কাছাকাছি এসেছিল। তো যাই হোক, এই শেয়ারটাকে আপনারা একটু স্টাডি করুন। শেয়ারটা ভালো শেয়ার বলে আমার মনে হচ্ছে, তো স্টাডি করে দেখুন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।